আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমার মায়ের শরীরে কোনো দাগ লাগেনি, আমার মা পবিত্র, আমার মায়ের কিছু হয়নি। সাদমান ওয়াজের দিকে তাকিয়ে স্বর কোমল করে বলল, তার মানে দাঁড়াচ্ছে আপনার মাকে ধর্ষণ করা হয়েছিল আর তিনিই খুন করেছিলেন। আপনি বলেছিলেন বাচ্চাদের শাস্তি হয় না, সেই হিসেবেই ওয়াজিয়া আপু মায়ের দায় নিজে নেয়। আপনার মা আপুর উপর হওয়া নির্যাতন ওর নোংরা কথা সহ্য করতে না পেরে সুইসাইড করে, তাই তো? আর রিমন হচ্ছে আপনার সৎমায়ের ভাইয়ের ছেলে, সে ফিরে এসেছে বাবার খুনের প্রতিশোধ নিতে। ওয়াজ মাথা উপর নিচ নাড়িয়ে বলল, হ্যাঁ। সাদমান চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে রইল। নীরার কথা মনে পড়তেই সোজা হয়ে বসে বেলাকে উদ্দেশ্য করে বলল, আপু, কিছুক্ষণ পর একজন আসবে। আপনি রিমনের ফেস, সে কেমন দেখতে সবকিছু বলবেন, স্কেচ আঁকানো হবে, বুঝতে পেরেছেন? উঠে দাঁড়ালো সাদমান, বাইরের দিকে চলেও গেল। ওয়াজ নিজেও সাদমানের পিছু পিছু বের হওয়ার সিদ্ধান্ত নিল। বেলাকে জানাতেই সে বলল, তুমি বাসায় ফিরে যাও, ভাবি একা আছে। আমার এখন সবাইকে নিয়ে ভয় হচ্ছে। রিমন আমাদের দুই বাসার খোঁজই পেয়েছে। ওয়াজ বেলার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, চিন্তা করো না, আল্লাহ আছেন, আমি চাই দেখি মুখ কি করছে। বেলা মাথা নেড়ে সায় দিল। ওয়াজ চলে যেতেই ফারাজ এসে বেলার সবচেয়ে কাছে বসলো। বেলার হাতে স্পর্শ করতেই সে বলে উঠল, আমাকে ক্ষমা করে দিয়েছেন? ভুল তো করনি কিছু, কিসের ক্ষমা করব শুনি? এই যে অতীত লুকিয়েছি, আমি আপনাকে বলতে চেয়েছিলাম আজকে গাড়িতে, তখন বললাম কিছু বলবো। ফারাজ আলতো করে নিজের ঠোঁটটা বেলার কপালে স্পর্শ করলো, তারপর মৃদু হেসে বলল, ভালোবাসি তোমাকে। সন্ধ্যাবেলা চারিদিকে ছিড়ছিড়ে বাতাস বইছে। বেলকনির চেয়ারটায় বেলা হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। বাতাসের চুলগুলো এদিক ওদিক ছুটছে। সে বারবার আঙ্গুল দিয়ে চুল কানের পিছনে গুজতে ব্যস্ত। দুদিন হলো তাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। হসপিটালে যে কয়েকটা দিন ছিল, সে কয়েকটা দিন নিজের চেয়ে কম নীরার জন্য যেন বেশি ছিল। ডাক্তার দ্বিতীয় দিনে বিকেলবেলাতেই বলে দিয়েছিল বেলাকে বাড়ি নিয়ে আসা যাবে পরদিন, কিন্তু বেলা নিজেই নীরার জন্য আর 2টা দিন বেশি ছিল। থেকে কোনো লাভ করে উঠতে পারেনি সে। নীরার জ্ঞান এখনও ফিরেনি। পারাসসহ সবার মাঝে নীরাকে নিয়ে হতাশা দেখা দিলেও বেলা সাদমানের চোখ অন্য কিছুই দেখেছে। বেলা খেয়াল করেছে সাদমান প্রতিদিন নিয়ম করে 2 থেকে 3 বার করে হসপিটালে এসে ঘুরে গিয়েছে। শুধুমাত্র নীরাকে দেখতে সে নিজের কাজ ফেলে এত কিছু করেছে। সাদমানকে দেখে তার ভীষণ খারাপ অনুভূতির সৃষ্টি হয়। মনে মনে আফসোস করে বলে, ইস, মানুষটা হয়তো ভালোবাসার মানুষকে মনের কথাটা জানানোর সুযোগটা ডিজার্ভ করত। সেটার সুযোগও হলো না। ব্যালকনিতে বসে বসেই এটা ওটা ভাবছিল বেলা। পারাজ রান্না করে তার জন্য চা করছে। দুজন কিছুক্ষণ আগেও একসাথে বসে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছিল। হঠাৎ ফারাজ বলে উঠল, এই তুমি চা খাবে? আমি তোমার জন্য চা করে আনি। বেলা বাহির থেকে চোখ সরিয়ে নিয়ে ফারাজের দিকে চাইল, মৃদু গলায় বলল, মাগরিব পর এখানে এসে বসেছি, পরিবেশটা চায়ের সাথে বেশ যায়। বর 1 কাপ চা খাওয়ালে মন্দ হতো না, বরং তার প্রতি কৃতজ্ঞ থাকতাম। ফারাজের সোজা প্রশ্ন, কি চা খাবে, দুধ চা নাকি রং চা? গাঢ় করে দুধ চা। চিনি কতটুকু দিব? 1.5-2 চা চামচ দিলেই হবে। অনেক মিষ্টি খাচ্ছ ইদানিং। জি না, এটা খুবই সামান্য। চা খাওয়াবেন নাকি বিদ্যা খাওয়াবেন? চা আনছি, বসো। জি প্লিজ। মিনিট 10 হয়েছে ফারাজ রান্নাঘরের দিকে গিয়েছে। চা করতে এতক্ষণ সময় লাগছে দেখে বেলা উঠতে যাবে, তখনই ফারাজ ব্যালকনির দরজায় এসে দাঁড়ালো। 2 হাতে 2 কাপ চা আর মুখে জিতে যাওয়ার হাসি, যেন কোনো এক যুদ্ধে জয় করে এলো সে। ফারাজ গিয়ে বেলার সামনের চেয়ারটায় বসে তার দিকে 1 কাপ চা বাড়ি দিয়ে বলল, অনেকক্ষণ বসিয়ে রাখলাম তাই না? সবার জন্যই চা করেছিলাম, বাবা মা মৌ সবার জন্যই। কি ভাবিকে চা দিলেন? এই সময়ে এসব খাওয়া ঠিক না। ও নিজেই খাওয়ার জন্য জোর করেছিল, বেশ কয়েকদিন নাকি খায় না। তাহলে ঠিক আছে। তুমি খেয়ে বলো তো কেমন হয়েছে। বেলা চায়ে চুমুক দিল। ফারাজ এক পলকে বেলার দিকে তাকিয়ে আছে।
বেলা চা খেয়ে কি বলবে সেটা জানার অপেক্ষায় চেয়ে আছে সে। অতঃপর বেলা ফারাজের দিকে তাকালো, মৃদু হেসে বলল, চা তো দারুণ বানিয়েছেন, মাশাআল্লাহ। আমাকে মাঝে মাঝে চা করে খাওয়ানোর দায়িত্ব নিন, আমি আপনাকে চা করে খাওয়াবো প্রতিদিন। ফারাজ হেসে বলল, আমি জানতাম আমার বানানো চা তোমার পছন্দ হবে, জানতাম আমি। দেখতে হবে তো কে বানিয়েছে। আপনি আমাকে এভাবে দাঁড় করালেন কেন? আমি উঠতে পারি না? পারো তো, কিন্তু উঠতে গিয়ে যদি মাথা ঘুরে পড়ে যাও, তাই হেল্প করলাম। চলুন এবার, ভাইয়া এসছে হয়তো ভাবিকে নিতে। দুজন ব্যালকনি থেকে ভেতরের দিকে চলে এলো। ওহা যতক্ষণে সোফায় বসেছে। বেলা আসতেই বোনকে ডেকে পাশে বসালো সে। বোনের খবর নিয়ে ফারাজকে উদ্দেশ্য করে বলল, নীরার কোনো ভালো খবর নেই? ফারাজ ধীর গতিতে এসে ওহাজের সামনে সিঙ্গেল সোফায় বসলো, বলল, কোমা থেকে ফিরে আসার কোনো সম্ভাবনা দেখছি না। সবই ভাগ্যের ব্যাপার। সৃষ্টিকর্তা চাইলে আজই জ্ঞান ফিরবে, আর না চাইলে হয়তো কখনোই না। এ ব্যাপারে আমাদের আসলে তেমন কিছুই করার থাকে না। তাহলে হসপিটালে রেখে লাভ কিছু হচ্ছে? হচ্ছে হয়তো, ক্ষত ঠিক হচ্ছে, তবে আর কয়েকদিন গেলে না রাখাই উত্তম, কারণ খরচ খুব বেশি হবে। হসপিটালে যদি না রাখা হয় তাহলে কি করবে এখন? হয়তো অন্য কোনো হসপিটালে শিফট করতে হবে, কারণ আমাদেরটা অনেক বেশি খরচ হবে। ফারাজ বেলাকে দেখে আবারও ওহাজের দিকে তাকালো, নরম স্বরে বলল, পুলিশ কত দূর এগোতে পারলো? সাদমান তো সেদিন এই স্কেচ করে সেটা ফটোকপি করে এইখানে ওখানে পাঠিয়েছে, বিভিন্ন থানাতেও পাঠিয়েছে, তবে কোনো খবর এখনো মিলেনি। দেখা যাক কি হয়। পাশে থেকে বেলা বলে উঠল, ভাইয়া, তুমি কিন্তু সঠিক সিদ্ধান্তই নিয়েছো ভাবির ব্যাপারে। এই কয়েকদিন ছুটি ছিল, তাই তুমি ভাবির সাথে বাসায় ছিলে। আজকের মতো তুমি ভাবিকে এখানে রেখে যাও, অফিস করার আগে রাতে এসে আবার নিয়ে যেও। ওহাজ একটু ইতস্তত করতে করতে বলল, মা বাবা কোনোভাবে মন ক্ষুণ্ণ করে নেই তো? ওহাজ ভ্রু কুচকে শুধালো, কেন? এই যে কুৎসিত অতীত সামনে এলো। মৌ কিছু বলেছে আপনাকে? সব জানার পর বলেনি, তাই না? তাহলে মা বাবা কি বলবে? আপনাদের কোনো দোষী তো ছিল না। ওয়াজিহা যদি সত্যি সে সময় খুন করত, আমি তবুও তার পক্ষেই থাকতাম। আমার এই শ্বাস নিতে সমস্যা হবে এটা ভেবে যে ওই লোকের কিচ্ছু কেউ করতে পারেনি। ওহাজ আর কিছু বলল না, ফারাজের দিকে শুধু কিছুক্ষণ তাকিয়ে রইল। অতঃপর মৃদু হেসে বলল, আমার বোনের জন্য তোমাকে বেছে নিয়ে বিয়েতে রাজি হয়ে ভুল করিনি। তুমি আমার বোনের জন্য পারফেক্ট। আল্লাহ সবটুকু ভালো করুক আমার বোনের সাথে। তুমি ওর পাশে সব সময় থেকো। আমি চাই কখনো আমার অনুপস্থিতি ঘটলেও তুমি আমার বোনের জন্য থেকে যাও। আল্লাহ তোমাদের দুজনকে আজীবন একসাথে রাখুক। শুক্রবার ছুটি থাকায় আজ সাদমান সকাল সকাল হসপিটালে এসে উপস্থিত হয়েছে। সে আজ একা আসেনি, মাকে সাথে করে নিয়ে এসেছে। মাকে নীরার কেবিনে একটা চেয়ারে বসিয়ে রেখে সে বাইরে এসে দাঁড়ালো। একে একে ওয়াহাজ আর ফারাজকে কল দিয়েই যাচ্ছে সে। কেউই কল ধরছে না। আন্দাজ করলো সবাই হয়তো ফজরের পর আবার ঘুমিয়ে গেছে ছুটির দিন বলে। কন্ট্যাক্ট লিস্ট দেখতে দেখতে ওয়াজিহা নামে সেভ করা নাম্বারটি সামনে এলো। কল দেবে কিনা ভেবে আর কোনো রাস্তা না পেয়ে বেলাকে কল দিয়েই বসলো সে। কল দেওয়া মাত্রই রিসিভ হয়ে গেল। হয়তো ফোনটা হাতে নিয়েই বসেছিল বেলা। কল রিসিভ হতেই ওপাশ থেকে সালাম ভেসে এলো। সাদমান সালামের জবাব দিয়ে বলল, কেমন আছেন ভাবি? আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আপনি ভাবি বলছেন যে? ভাবিকে ভাবি বলবো না? কি আশ্চর্য! আচ্ছা বুঝলাম। কি অবস্থা আপনার? নীরা কেমন আছে? আদমরা মানুষ আর কেমন থাকবে বলেন? বেলা কিছু বলল না। কি বলবে সাদমানের কথার জবাবে সেটা সে ভেবেই পেল না। বেলাকে আর কিছু বলার সুযোগও দিল না সাদমান। সহসা বলে উঠল, ফারাজ কোথায়? ওকে কল দিচ্ছি, রিসিভ করছে না। উনি ঘুম থেকে উঠলো মাত্র, ফোন হয়তো সাইলেন্ট। কোনো দরকার? বিপদ হয়নি তো ভাইয়া? না না, সেরকম কিছু হয়নি। ওয়াজ ভাইকে কল দিলাম, উনিও রিসিভ করলো না। ফারাজকে কল দিতে বলবো? আপনাকেই বলি। আচ্ছা বলুন। আমি আম্মাকে নিয়ে হসপিটালে এসেছি। অনেক ভেবে একটা সিদ্ধান্তে আমি পৌঁছেছি। কি সিদ্ধান্ত? আমি নীরাকে বিয়ে করব। আপনারা তাড়াতাড়ি চলে আসুন, একটু পরেই কাগজপত্র নিয়ে কাজে চলে আসবে। সাদমানের কথায় যেন আকাশ থেকে মাটিতে পড়ল বেলা। অবাক হয়ে বলল,
বিয়ে নীরাকে কিভাবে সম্ভব? সম্ভব নয় কেন? একজন অচেতন মানুষকে কিভাবে বিয়ে করবেন আপনি? মাথা পুরো গেছে? কেন? ওর টিপসই নিলেই তো হয়ে যাবে। ওর মতামতের, ওর জ্ঞান ফেরার কোনো প্রয়োজন নেই। এখনই কেন বিয়ে করতে হবে আপনাকে? সাদমান কিছু বলল না। ফোনে তার উপস্থিতি বোঝা যাচ্ছে, কিন্তু কোনো কথা শোনা যাচ্ছে না। বেলা আবারও বলে উঠল, আবেগী হয়ে উঠবেন না সাদমান ভাই, এসব আপনাকে একদম মানায় না। বিশ্বাস করুন, একদম মানায় না। কেন পাগলামি করছেন বলুন তো? সাদমান বারবার কয়েকটা শ্বাস নিল, তারপর বলল, আমি নীরাকে আমাদের বাসায় রাখতে চাই, যদিও সাথে একজন নার্স থাকবে। হ্যাঁ, তো ভালো কথা। আপনি নীরাকে আপনার বাসায় রাখবেন, তাতে সমস্যা কোথায়? কেউ বাধা দিয়েছে? এখন দেয়নি, পরে তো দিতেই পারে। জানতে চাইতে পারে না যে নীরা আমার কি হয়? কোনো কারণে আমি ওকে আমার বাসায় নিয়ে যাচ্ছি। নীরা অসুস্থ, কোমায় আছে। এমন সময় এই প্রশ্নের উত্থান কেন হবে? হতেই তো পারে। হলে তারপর দেখা যাবে। আপনি এসব নিয়ে চিন্তা করবেন না। বিয়ের বিষয় এখন রাখুন। আমরা নিজেরা এসে নীরাকে আপনার ওখানে রেখে আসব। বিয়ে করব না? নীরা ভালো হোক, তারপর না হয় আপনাদের বিয়েতে আমরা অনেক মজা করব। আচ্ছা ঠিক আছে। বিয়ের ভূত মাথা থেকে নামলো? সাদমানকে যখন চুপ থেকে বলল, হুম। সাদমানকে বুঝিয়ে ফোনটা রাখলো বেলা। ফারাজ তোয়ালে দিয়ে চোখ মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হলো। বেলাকে রুমের মাঝে তার ফোন হাতে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে শুধালো, কি হয়েছে? এভাবে দাঁড়িয়ে আছো কেন? বেলা ফারাজের দিকে তাকিয়ে বলল, সাদমান ভাই কল দিয়েছিল। কি বললো? নীরাকে বিয়ে করবে। কি? আমি বুঝিয়ে থামিয়ে দিয়েছি। এই অবস্থায় কি বিয়ে হয় বলেন? ভালো করেছো। ওর মাথায় কখন কি ঘুরছে কে জানে। আচ্ছা শোনো, এক কাপ চা খাওয়াবে? নাস্তা করবেন? চলুন। শুধু চাটা হলেই হবে। ঠিক আছে, বসুন। বেলা রান্নাঘরে যাওয়ার জন্য পা বাড়াবে, তখনই ফারাজ পেছন থেকে বেলার হাত ধরে ফেলল। বেলা পেছনে ফিরে তাকাতেই ফারাজ মুচকে এসে বলল, একটা চুমু তো দেওয়া যাবে? কেমন রসকসহীন বউ হলো বলো তো? বেলার ওষ্ঠাধর প্রসারিত হলো। মাকে ডাকবো? আমাদের মধ্যে মা কেন আসবে? আপনি যখন তখন যা তা চেয়ে বসেন, তাই। ফারাজ বেলাকে কাছে টেনে নিয়ে ভ্রু উঁচিয়ে শুধালো, কি কি চাইলাম আমি? চুমু। দিচ্ছ না কেন? আপনার মতো আমি নির্লজ্জ নই। নির্লজ্জ ব্যক্তি কি কি করতে পারে তা এক্ষুনি দেখাচ্ছি, ওয়েট। বলি এক ছটকায় বেলাকে কোলে তুলে নিল ফারাজ। বেলা টাল সামলাতে না পেরে সহসা ফারাজকে শক্ত করে জড়িয়ে ধরল। পরক্ষণে নিজেকে ধাতস্থ করে বলে উঠল, কি করছেন আপনি? এখনই তো পড়ে যেতাম। আমি থাকতে তুমি পড়ে যাবে আর আমিও পড়তে দেব, সেটা ভাবলে কি করে? হয়েছে, ছাড়ুন এখন। আমি চা করে আনছি। এখন আর চা লাগবে না। বলে আস্তে করে বেলাকে বিছানায় শুইয়ে দিল ফারাজ। বেলা ওঠার জন্য ছটফট করছে। ফারাজ বেলাকে শক্ত করে বিছানার সাথে চেপে ধরে বলল, ছটফট করে লাভ নেই ম্যাডাম, মর্নিং মুড করা হয়ে গেছে। এখন চাতে আর কাজ হবে না, জাস্ট নিড ইউ। বেলা বুঝলো এই লোকের শক্তির সাথে এখন কিছুতেই পেরে উঠবে না। এখন বুদ্ধি দিয়ে বেঁচে উঠতে হবে এখান থেকে। যেই ভাবা সেই কাজ। এই মুহূর্তে সে ফারাজের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, চুমু চেয়েছেন না? দিচ্ছি, আমাকে উঠতে দিন। ফারাজ বেলার মুখে উপরে চলে আসা অবাধ্য চুলগুলো ডান হাতের আঙুল দিয়ে কানে গুজে দিল। বেলা ফারাজের দিকে তাকিয়ে রইল। সে বুঝতে পারছে না ফারাজের মস্তিষ্কে কি চলছে, তবে এভাবে থাকতে খুব একটা খারাপ লাগছে না, শুধু অতিরিক্ত লজ্জা পাওয়া ছাড়া। বেলা ঘাড় বাঁকিয়ে দরজার দিকে দেখল, দরজা খোলাই নেই। বেলা ঘাড় ঘোরাতেই ঘটে গেল এক অঘটন। যে অঘটন ঘটালো সেটা স্বয়ং ফারাজ। বেলা দরজার দিকে তাকাতেই গলায় মুখ গুজে দিল সে। চোখ বন্ধ করে ফেলল বেলা। শ্বাস ভারী হলো, সমস্ত শরীর অসাড় হয়ে এলো যেন। মাথা সোজা করে ফারাজের দিকে সে হতে পারল না। সে শুধু ফারাজের টি শার্টটা খামচি দিয়ে ধরে নিজেকে ব্যালেন্স রাখার চেষ্টা করলো। বেলার অবস্থা দেখে ফারাজ ঠোঁট বাঁকিয়ে হাসল, বলল, এখন শুধু চুমু নয়, পুরো তোমাকে পেতে ইচ্ছে করছে ওয়াজিহা। ফারাজ ডুবলো বেলার মাঝে, আর বেলা লজ্জা ভুলে সঙ্গ দিল প্রিয় পুরুষকে। দূরত্ব খুঁজল, বুঝলো দূরত্ব খোঁজাতে কখনো কখনো নিজেকে সঁপে দিতে হয় নিজের ব্যক্তিগত পুরুষের সম্মুখে। বেলা 10:30।
ফ্রেশ হয়ে এসে মাত্রই ল্যাপটপ নিয়ে বসেছে। দরজায় নক করার শব্দ হতেই দরজা খোলা আছে বলে জানান দিল ফারাজ। ফাহমিদা বেগম ঘরে প্রবেশ করলেন, পরনে বাহিরে যাওয়ার পোশাক। ফারাজ সকাল সকাল মাকে এমন অবস্থায় দেখে বলল, কোথাও যাবে মা? ফাহমিদা বেগম এগিয়ে এসে বললেন, হ্যাঁ, তোর মামা কল দিয়েছিল। আজ শুক্রবার, সবাই বাড়িতে আছে বলে তোর বাবাকে আর আমাকে যেতে বলল। ফারাজ হেসে বলল, বাহ, ভালো খবর তো। টাকা আছে কাছে? আমার কি পৌঁছে দিয়ে আসতে হবে? না না, তোর যেতে হবে না বাবা, কিছু টাকা দিলেই হয়ে যাবে। ফারাজ আর কোনো কথা ছাড়া ওয়ালেট থেকে 1000 টাকার কয়েকটা নোট বের করে দিল। ফাহমিদা বেগম প্রয়োজনের চেয়ে বেশি টাকা দেখে বললেন, এত টাকা কেন দিচ্ছিস? এত টাকা লাগবে না তো। আছে যেহেতু নিয়ে যাও, সমস্যার কথা তো বলা যায় না। ফাহমিদা বেগম আর কিছু বললেন না। তিনি জানেন ফারাজ যা দিয়েছে তার থেকে 1 টাকাও আর ফেরত নেবে না। রুমে বেলাকে দেখতে না পেয়ে শুধালেন, অজিহা কোথায়? ফারাজ ল্যাপটপে চোখ রেখে বলল, ওয়াশরুমে গেল। আচ্ছা আচ্ছা, আমি আর তোর বাবা বের হলাম তাহলে। বৌমাকে বলিস আমরা দুজন আজ নাও আসতে পারি। ফারাজ ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালো, বলল, চলো তোমাদের এগিয়ে দিয়ে আসি। তোর কোথাও যেতে হবে না, দরজাটা শুধু আটকে দে। আচ্ছা ঠিক আছে, ওখানে পৌঁছে কল দিও। যদি রাস্তায় কোনো বিপদ মনে হয় তাহলে অবশ্যই আমাকে কল দেবে। ফাহমিদা বেগম হেসে বললেন, ঠিক আছে। মা বাবাকে নিচে অবধি এগিয়ে দিয়ে এসে আবার বিছানায় বসে ল্যাপটপ নিয়ে বসে পড়ল ফারাজ। হঠাৎ মাথায় দুষ্ট বুদ্ধি খেলতেই ওয়াশরুমের দরজার দিকে এগিয়ে গেল। দরজায় টোকা দিতেই ভেতর থেকে বেলা বলে উঠল, কি হয়েছে? একটা চুমু দিব, এখন শুধু একটা চুমুই দিব, আর কিছু না। দরজাটা খুলো। জানতো, বিরক্ত করবেন না। খিলখিল করে হেসে ফেলল ফারাজ। গিয়ে আবারও আগের জায়গাতেই বসে পড়ল। মিনিট 10 পর বেলা বের হলো ওয়াশরুম থেকে। গায়ে সাদা কালোর মিশ্রণে প্রিন্ট একটা 3 পিস। ওনাটা গলা থেকে নামিয়ে ভালো করে শরীর ঢেকে ভেজা কাপড়গুলো ব্যালকনিতে মেলে দিয়ে আসলো। মাথা থেকে তোয়ালে নামিয়ে চুল মুছতে শুরু করলো সে। ফারাজের সাথে চোখে চোখ পড়তেই মৃদু হেসে নজর নামিয়ে নিল বেলা। ফারাজ স্থির বসে থাকতে না পেরে দ্রুত বেলার সামনে সে দাঁড়ালো। বেলা ভ্রু চিয়ে শুধালো, কি চাই? তোমাকে সুন্দর লাগছে। কবে অসুন্দর লেগেছে? কখনোই না, তবে ভেজা চুলে বেশি টানছে। কি? আমাকে? মজা করবেন না তো, সরুন এখন। বেলা চলে যেতে নিলেই ফারাজ পথ রোধ করে দাঁড়ায়। বেলাকে অপ্রস্তুত করে দিতে গালে নিজের ঠোঁটটা ছুঁয়ে দেয় সে। বেলা চুপ হয়ে যায়। বেলাকে এই অবস্থায় দেখে হেসে উঠল ফারাজ। হেসে বলল, আটকানোর সাধ্য তো নেই, তবুও মুখে মুখে দূর চাই এসব সব সময় চলছে, তাই না? বেলা কিছু বলবে তার আগেই টেবিলে থাকা ফারাজের ফোনটা বেজে উঠল। ফারাজ ফোনটা হাতে নিতেই দেখল সাদমান কল করেছে। তৎক্ষণাৎ মনে একটা প্রশ্নের জন্ম হলো, সাদমান আবার কল করেছে? এরা ঠিক আছে তো? ফারাজ তাড়াতাড়ি করে কলটা রিসিভ করলো। জানতে চাইল, নীরা ঠিক আছে? ওপাশ থেকে সাদমান ভারী গলায় বলল, ভাবিকে নিয়ে থানায় চলে আয়। আমি ওয়াহাজ ভাইকে কল করেছিলাম, উনি হয়তো রওনা দিয়েছে। কিন্তু কেন? আই থিঙ্ক আপনার রিমনকেই ধরতে পেরেছি। ওখানেই যাচ্ছি, তোরা সবাই থানায় চলে আয়। আধ ঘন্টার মধ্যে আমি পৌঁছচ্ছি। আমরা দল নিয়ে এরিয়া ঘিরে ফেলেছি, ওর বের হবার পথ বন্ধ। কোথায় তোরা? দক্ষিণে যে বস্তি আছে ওখানে। রিমন নাকের ডগায় বসে বসে এসব করছে। সে জানে এখানে থাকলে 90% সে নিরাপদ থাকবে, আর এতদিন হয়েছিল তাই। ভাই, কোনোভাবেই পালাতে দিবি না, আমরা থানায় পৌঁছাচ্ছি এক্ষুনি। তোরা যা, আমি আসছি। এত কষ্টে এতদিন পর খুঁজে পেয়েছি, হারানোর জন্য নাকি? রাখ, এসব কথা হচ্ছে। ফোন রাখলো ফারাজ। বেলা আগ্রহ নিয়ে তার দিকে তাকিয়ে আছে। কল কাটতেই বলে উঠল, কি হয়েছে? রিমনকে পাওয়া গেছে? হ্যাঁ, সেটাই বললো। ধরেছে তো? না, কেউ হয়তো খবর দিয়েছে, সেটার জন্যই দক্ষিণের বসতির একাংশ ঘিরে নিয়েছে পুলিশ। দোয়া করো শত্রু নিধন যেন এবার হয়েই যায়। দীর্ঘশ্বাস ফেলল বেলা। মৃদুস্বরে বলল, এবার অন্তত সবকিছু শেষ হোক। এত বছর হলো দুঃখ কমছেই না, বরং বাড়ছে। অনিশ্চয়তা বাড়ছে। মনে হয় কার যেন ক্ষতি করে বসে আছি, কে যেন প্রতিশোধ নিতে মরিয়া। ফারাজ এগিয়ে এসে বেলার গালে আলতো করে হাত রাখলো। ভরসা দিয়ে বলল, চিন্তা করো না, একদম সব ঠিক হয়ে যাবে হয়তো।
দুপুর 2টার দিকে পুলিশের জিপ গাড়ি এসে থামলো থানার সামনে। ভেতরে বেশ কিছু সময় ধরে অপেক্ষা করে আছে বেলা, ফারাজ আর ওয়াজ। সাদমান থানায় আসতে বলার পরপরই তারা তিনজন সবকিছু ফেলে থানায় এসে হাজির হয়েছিল, কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও সাদমানের দেখা মেলেনি। এতক্ষণ অপেক্ষা করার পরও বুকের কোনো এক কোনায় একটু আশা নিয়ে বসে আছে যে সাদমান হয়তো আসবে আর খুশির সংবাদ দেবে। অপেক্ষার প্রতিটা সেকেন্ড যেন ঘন্টার কাঁটার মতো নড়ছিল। কি এক অসহ্যকর অবস্থা। বাইরে জিপ এসে থামায়, কান সজাগ হলো সবার, নজর বাইরের দিকে। মুহূর্ত কয়েক পরেই সাদমান ভেতরে প্রবেশ করলো। সে একা, সাথে কেউ নেই। ওয়াজ বাইরের দিকটা আবারও দেখল, না, সাথে কেউ নেই, আসলেই কেউ নেই। সাদমান নিজের চেয়ারে বসে ঢকঢক করে এক গ্লাস পানি খেয়ে নিল। তারপর কনস্টেবলকে বলল অপেক্ষা করা তিনজনকে ডেকে দিতে। হলো তাই। তিনজন এসে সাদমানের সামনের চেয়ারগুলোতে বসলো। সাদমান তিনজনকে উদ্দেশ্য করে বলল, অনেকক্ষণ আপনাদের অপেক্ষা করিয়েছি, তাই না? সরি, আসলে আমার ফোনটা পকেট থেকে পড়ে অফ হয়ে গেল, ওটা আর অন হয়নি। তাছাড়া রিমনের হাতে গুলি লেগেছিল, আসার পথে হাসপাতাল থেকে ওটা বের করে আনলাম। ওয়াজ বড় উৎকণ্ঠায় জানতে চাইল, কোথায় ও? ওকে দেখার বড় স্বাদ আমার। বাইরে বসিয়ে রাখা হয়েছে বসার ঘরে। যাব? মিনিট 5 অপেক্ষা করুন, ওকে আনতে বলছি। মিনিট 5 এখন অপেক্ষা করার ধৈর্য নেই। 3 ঘন্টা অপেক্ষা করছেন, 5 মিনিটও পারবেন। ওয়াজ থামল। বেলা অপ্রস্তুত স্বরে বলল, রিমন একা ছিল নাকি আর কেউ আছে সাথে? সাদমান ক্ষণকাল চুপ থেকে বলল, সেটা তোর ফোন চেক করে জানা যাবে। আপাতত ওকেই শুধু পেয়েছি, আর সঙ্গী সাথী কেউ নেই। তবে কেউ তো ছিল যে ওকে আমাদের যাওয়ার খবর দিয়েছিল, আর তাই রিমনও পালাতে চেষ্টা করেছিল। এতদিন ধরে খুঁজছি, হাতছাড়া হতে দেই কিভাবে? ওর খবর পেয়েছিস কিভাবে? আগ্রহ নিয়ে শুধালো ফারাজ।